আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নটা। এই যে প্রশ্নটা দেখা এখানের জন্য আমি নিয়ে এসে উপস্থাপন করে রাখলাম। তো অঙ্কটা অনেক ছোট আছে, ভালো করে লক্ষ্য করি। প্রথমে এখানে একটি লেনদেন দেওয়া আছে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত ছিল 88,200 টাকা, আর ব্যাংক বিবরণীর সাথে উদ্ধৃতের গড় মিল ছিল। গড় মিলের কারণগুলি নিম্নরূপ। তো এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে ক্রমিক নং 4 এর জাবেদা দাখিলা দেখাও। 4-এ বলেছে ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক, এটার জাবেদা করব। মানে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক, এর আর এক নাম ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক। এটা জাবেদা করব। এটা ঘটনাটা ঘটেছে কি, একজন দেনদারের কাছ থেকে একটি চেক পেয়ে আমি ব্যাংকে জমা দিয়েছিলাম, কিন্তু ওই চেকের টাকা ব্যাংক আদায় করতে পারেনি, প্রত্যাখ্যাত হয়েছে কোনো কারণে। তো প্রত্যাখ্যাত হলে এখন কি করব, আমি ওই চেকটা ব্যাংক থেকে ফেরত পেয়ে যার কাছ থেকে পেয়েছিলাম তাকে ফেরত দিব, এটাই তো। সেই জন্য ব্যাংক থেকে পাবো, দেনাদারকে দিব। তো দেনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট, এটার জাবেদা। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, জাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট, মানে দেনাদার হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবে 8,000 টাকা, এই লেনদেনের জাবেদা করব। 4 নং লেনদেনটা উপরে লিখলাম, এইটুকু উত্তর। ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক। সহজ তাই না? ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিয়ে দিব, ওটার জন্য জাবেদা করব। একদম সহজ। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে জাবেদা ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলেছিল। তো ব্যাংক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করেছি। এখন ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আমাদের কিন্তু লেনদেনগুলি লাগে। তো লেনদেনগুলি এদিকে কিছু লিখে রাখলাম, এদিকে কিছু লিখে রাখলাম, এইদিকে ওদিকে দুই দিকে লিখে রাখলাম। তো প্রথমেই লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, ওই যে 88,200 টাকা প্রশ্নে দেওয়া ছিল কিন্তু প্রথমেই। এর সাথে কিছু যোগ করব, আবার কিছু বিয়োগ করব। যোগ কোনগুলো করব? যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেগুলি যোগ করব, আর যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে সেগুলি বিয়োগ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংকে বাড়লে কেন যোগ করি? কারণ আমি মূলত ব্যাংক সমন্বয় বিবরণী করার উদ্দেশ্য ব্যাংকের উদ্ধৃতের সাথে আমার নগদান বই উদ্ধৃত মিল করব। তো মিলকরণের জন্য ব্যাংক যা করেছে আমাকে তাই করতে হবে। ব্যাংকে যদি টাকা বেশি থাকে তার মানে কি আমার নগদান বইতে কম আছে, তাহলে ব্যাংকে বেশি আছে, আমিও যদি বেশি করি, যোগ করি, তাহলে ব্যাংকের সাথে মিলবে। আবার কোনো কারণে যদি ব্যাংকে টাকা কম থাকে, ব্যাংক বিয়োগ করেছে আমরা বিয়োগ করিনি, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে কি করব? ব্যাংকে যেহেতু কম আছে আমরাও বিয়োগ করব। বিয়োগ করলে এখন ব্যাংকের সাথে আমার মিলে যাবে। তাহলে আসল উদ্দেশ্য ব্যাংকের সাথে মিলানো। আর ব্যাংকের সাথে মিলাতে হলে যদি নগদান বইতে টাকা কম থাকে আর ব্যাংকে টাকা বেশি থাকে তাহলে আমরা যোগ করব। ব্যাংকে টাকা বেশি থাকলে যোগ, কম থাকলে বিয়োগ, এইটুকু বুঝলেই হবে। তো লক্ষ্য করি 1 নংয়ে বলেছি ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি। ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি মানে ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে আমরা এটা লিখব যে এই যোগের ঘরে লিখব পাওনাদারকে ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি। এটার অর্থ হচ্ছে আমি একজন পাওনাদারকে 5,000 টাকা চেক দিয়েছিলাম, সেই চেকের টাকা ব্যাংক থেকে সে এখন তোলেনি। না তুললে কী হবে, আমার ব্যাংকে টাকা বেশি থাকবে, সেজন্য আমরা যোগের ঘরে লিখব 5,000 টাকা। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, একজন দেনাদার যদি ব্যাংকে জমা দেয় তাহলে আমার ব্যাংকে টাকা বেশি আছে, ব্যাংক যোগ করেছে, তাই এটাও আমি যোগ করব। ব্যাংক যোগ করেছে, আমরাও যোগ করব, কারণ ব্যাংকে জমা হয়েছে টাকাটা। আদায়ের জন্য 10,000 টাকা চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটার জন্য আবার ব্যাংক টাকা কম আছে, কারণ আমি আদায়ের জন্য ব্যাংকে টাকা চেক জমা দেওয়ার সময় খুব সুন্দর করে আমার নগদান বইতে আমি যোগ করেছি, বাট ব্যাংক ওই টাকা যোগ করতে পারেনি, তার মানে কি ব্যাংকে কম আছে, সেজন্য আমরা এইটা এই বিয়োগের ঘরে লিখব পরে। আর ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এইটা এখানে লিখব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদের ফলে ব্যাংক জমা বাড়ে, তাই এই 1,500 টাকা এখানে লিখব। এখানে যোগ করার আইটেম আর নাই, বাকিগুলো সব বিয়োগ হবে। নিচে দাগ দিব, এটা যোগ করে এখানে লিখব। এবার এটার সাথে কিন্তু এটা যোগ করার কথা, তা এখানে আর একটা দাগ দিব, এটা যোগ করে নিচে লিখব। এখানে ডাবল দাগ হবে না, কোনো কিছুই হবে না, এখানে লিখব বিয়োগ। এই সোজা কোনো নাম লিখব না, এরপরে বিয়োগের আইটেমগুলি লিখব। বিয়োগের আইটেমের মধ্যে কি কি আছে? যেগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে। যেমন এই যে জমাকৃত চেক আদায় হয়নি,
এটা বিয়োগ হবে, কারণ এই টাকাটা ব্যাংকে কম আছে, ব্যাংক আদায় করতে পারেনি মানে কি ব্যাংক জমা কম আছে, তাই আমরা বিয়োগ করব। জমাকৃত চেক আদায় হয়নি এই 10,000 টাকা। ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে একটি বিষয় বলে রাখি, এই যে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক ব্যাংকে উপস্থাপন হয়নি বা ভাঙানো হয়নি এই লেনদেনটা, আর জমাকৃত চেক আদায় হয়নি এই লেনদেনটা ব্যাংক সমন্বয় বিবরণীতে থাকেই, ম্যাক্সিমাম প্রত্যেকটা অঙ্কে থাকেই। তো এই দুইটা, একটা ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি বা উপস্থাপন হয়নি ওটা যোগ হবে, আর জমাকৃত চেক আদায় হয়নি ওটা বিয়োগ হবে। এই দুটো লেনদেন কিন্তু থাকেই। তারপর আরও দুইটা লেনদেন থাকেই সাধারণত ম্যাক্সিমাম অঙ্কে, মঞ্জুরিকৃত সুদ এটা যোগ হয়, ধার্যকৃত চার্জ বিয়োগ হয়। তো এই 4টা লেনদেন তো ম্যাক্সিমাম অঙ্কে সাধারণত থাকেই, থাকবেই এমনটি না, কিন্তু থাকেই। এরপরে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক, ওটাও বিয়োগ হবে, কারণ প্রত্যাখ্যাত চেকের পরে ব্যাংক জমা কম থাকে 8,000 টাকা, মানে আমি আগে যোগ করেছি, ব্যাংক যোগ করতে পারেনি, সেজন্য আমরা বিয়োগ করে ব্যাংকের সাথে মিলিয়ে দিলাম। এবার ব্যাংক চার্জ, এর ফলে ব্যাংক জমা কমে গেছে, তাই এটাও বিয়োগ করব। আর কিছু নাই, এইগুলো যোগ করে এখানে লিখব, নিচে দাগ দিব, এটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখব, ডাবল দাগ দিয়ে এখানে লিখব। আগে কি লিখেছিলাম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এখন লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ও না, আরেকটা আছে না, গ নাম্বার আছে, আমার তাড়া লেগে গেছে আমার। যাই হোক, গ নাম্বারে কী বলেছিল, গ নাম্বারে বলেছিল কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে বাট নগদান বইতে লেখা হয়নি, সেই লেনদেনগুলির তালিকা তৈরি করো, তাই বলেছে। এটা সহজ। তো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, এই লেনদেনগুলি হচ্ছে যার পাশে লেখা আছে নগদানভুক্ত হয়নি সেইগুলি। যেমন এখানে লেখা আছে নগদানভুক্ত হয়নি, এখানে লেখা আছে নগদান বইতে লেখা হয়নি, বাট মঞ্জুরিকৃত সুদ এটার পাশে তো লেখা নাই যে নগদান বইতে লেখা হয়নি, এই কথাটা নাই। তারপরেও এটা কিন্তু বুঝে নিতে হবে যে নগদান বইতে লেখা হয়নি, কারণ ব্যাংক মঞ্জুরিকৃত সুদ ধার্যের সাথে সাথে ব্যাংকের বইতে লিখবে, সেজন্য এই 3টা এই অঙ্কের এখানে অন্তর্ভুক্ত হবে, যেগুলি শুধুমাত্র ব্যাংকেই লেখা হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, ওই যে প্রত্যাখ্যাত চেক, এটার ঘটনা কি ঘটলো? প্রত্যাখ্যাত চেকটা ব্যাংক লেখেনি বাট নগদান বইতে লিখছি। ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, এটাও আমরা নগদান বইতে লিখছি বাট ব্যাংক লেখেনি। জমাকৃত চেক আদায় হয়নি, এই লেনদেনটাও আমরা নগদান বইতে লিখছি বাট ব্যাংক লেখেনি। কিন্তু এই কটা লেনদেন ব্যাংক লিখেছে, আমরা নগদান বইতে লিখিনি, তাই আমাদের কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে সেইগুলি আমরা এখানে লিখব। জাস্ট এটা তুলে দিব, জাস্ট এটা হুবহু তুলে দিব, খুব দ্রুত দেখে দেখে সুন্দর করে তুলে দিব। এই কটা লেনদেন এখানে যা লেখা আছে লিখে দিলাম। এটা গ নাম্বারের উত্তর। ব্যাংকে লেখা হয়েছে শুধুমাত্র, নগদান বইতে লেখা হয়নি। লিস্ট তৈরি করতে বলেছে, এটা কিন্তু আমাদের ছোটো হয়ে গেছে, তাই না? গ নাম্বারের জন্য ছোট হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নেই, প্রশ্ন ছিল করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল, অন্যান্য বোর্ডের সমাধানগুলি। আর এই অধ্যায়ের সহ অন্যান্য অধ্যায়ের সমাধান আমি এই চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবে। তোমাদের পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশায়। খোদা হাফেজ।